যুগান্তর, বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতি। পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্বভ্রমণ। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি তার সরকারি চাকরির পরিচয় গোপন করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট করেছেন এবং এতে নজিরবিহীন জালিয়াতি করেছেন। সাধারণত সরকারি চাকরিজীবীরা নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেন, কিন্তু বেনজির তা করেননি। তিনি সরকারি পরিচয় গোপন করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট করেছেন। পাসপোর্ট নবায়নের সময় পাসপোর্ট অধিদপ্তর তার জালিয়াতি ধরা পড়লে চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে পাসপোর্ট পুনরায় নবায়ন করান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারবেন না। এটি এড়ানোর জন্য সরকারি চাকরির তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়। নিউ এজ, বেনজির আহমেদের সম্পদ। এসিসি ফাউন্ডস মোর ল্যান্ড অ্যাসেট অফ এক্স আইজিপি বেনজির ফ্যামিলি। দুর্নীতি দমন কমিশন দুদক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদ সন্ধান পেয়েছে। দুদক কর্মকর্তারা জানান, বেনজির ও তার পরিবারের প্রায় 50 বিঘা জমি এবং ঢাকার উত্তরা ও ভাটারা এলাকায় দুটি 7তলা ভবনের তথ্য পেয়েছেন। 2016 সালে জমির দাম বিঘাপ্রতি 20 থেকে 25 লাখ টাকা হলেও বেনজির কম দাম দেখিয়ে জমি কিনেছেন। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি পাওয়া যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বেনজির যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন তবে তাকে দেশে ফিরতে হবে এবং সরকার এই বিষয়ে আপোস করবে না। নয়া দিগন্ত, বাজেট ঘোষণা। 7,97,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত। নতুন বাজেটের আকার চূড়ান্ত হয়েছে 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 4% বেশি। কৃচ্ছ্রতা বা অর্থ সংকটের কারণে বাজেটের আকার খুব বেশি বাড়ানো হয়নি। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী 6 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-2025 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বাজেটের শিরোনাম হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বাজেটের ঘাটতি থাকবে 2,57,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। এই ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে 1,29,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে এবং বিদেশ থেকে 1,20,000 কোটি টাকার সহায়তা পাওয়া যাবে। এছাড়াও সঞ্চয়পত্র থেকে 16,000 কোটি টাকা এবং সরকারি চাকরিজীবীদের জিপিএফ থেকে 5,000 কোটি টাকা নেওয়া হবে। দ্য ডেইলি স্টার, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি। শিরোনাম, এসেনশিয়াল নাও লাক্সারিজ অ্যাজ দ্য পুয়ার রিল্ড ফ্রম প্রাইস শক সিপিডি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি একটি প্রতিবেদন জানিয়েছে, বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের ভোক্তাদের তুলনায় খাদ্যের পিছনে বেশি খরচ করতে বাধ্য হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যে তা অনেকের জন্য বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে ভোক্তা মূল্যসূচক গড়ে 9.73% বৃদ্ধি পেয়েছে। সিপিডির গবেষণায় দেখা গেছে, 2009 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 19 মে পর্যন্ত ঢাকার 34টি খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি 10% থেকে 310%-এর মধ্যে ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2022 সালে বাংলাদেশের খাদ্যের জন্য গড় বার্ষিক ব্যয় ছিল $924, যেখানে ব্রাজিলে এটি ছিল $882 এবং কলম্বিয়ায় $874। প্রথম আলো, ব্যাংক খাতের সমস্যা। শিরোনাম, ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক খাতে ডলারের সংকট এবং টাকার সংকটের কারণে প্রায় অর্ধ-ডজন ব্যাংক লেনদেন বন্ধের উপক্রম হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় টাকার যোগান দিয়ে এসব ব্যাংকে লেনদেন চালু রেখেছে। প্রভাবশালীদের মালিকানায় থাকা ব্যাংক ও তাদের ঋণগুলো তদারকির বাইরে থাকছে। দুর্বল ব্যাংক একীভূত করার চেষ্টা ব্যাংক খাতে ভীতি ছড়িয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ ব্যর্থ হয়েছে। আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি বেশি এবং খেলাপি ও বিনামী ঋণ লাগাম ছাড়া হয়েছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো, টাকা ডলারের সংকট কাটানো এবং ব্যাংকগুলোর ভাবমূর্তি ফেরানোর প্রধান চ্যালেঞ্জ। বণিক বার্তা, সরকারের ঋণ গ্রহণ। শিরোনাম, জুনে ব্যাংক খাত থেকে 62,000 কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। সরকার জুন মাসে ব্যাংক থেকে প্রায় 62,000 কোটি টাকা ঋণ নিতে চাইছে। তবে ব্যাংক নির্বাহীরা জানিয়েছেন, এত পরিমাণ ঋণ দেওয়ার সক্ষমতা ব্যাংক খাতের নেই।
ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থের চাহিদা বাড়বে, তাই ব্যাংক খাতের চাহিদা অনুযায়ী ঋণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা ছাপাতে হবে। ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতা বাড়ার সঙ্গে সুদ হারও বেড়েছে। বর্তমানে স্বল্প মেয়াদী ঋণের সুদ হার 11.65%। ইত্তেফাক, এমপি আনার হত্যা রহস্য শিরোনাম, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা রহস্য উঠে এসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা ও মাদক পাচারের ঘটনা। প্রায় 3 যুগের বেশি সময় ধরে এই ব্যবসাগুলো চলছে এবং এর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কিছু কর্মকর্তারা জড়িত থাকার প্রমাণ মিলেছে। সীমান্ত দিয়ে স্বর্ণ এবং মাদক পাচারের ঘটনায় দীর্ঘদিন ধরে চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের মধ্যে এই ব্যবসা নিয়ন্ত্রণের কোনো মতপার্থক্য নেই। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শ্রমিক নেতারা জানিয়েছেন, যাদের দিন আনে দিন খায় এমন অবস্থা ছিল, তারা এখন শত কোটি টাকার মালিক। মানবজমিন, মালয়েশিয়ায় শ্রমিক সমস্যা শিরোনাম, 16,970 কর্মী নিঃস্ব, সিন্ডিকেটের পকেট ভারী। 16,970 কর্মী নিঃস্ব, সিন্ডিকেটের পকেট ভারী। বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটি থেকে ছাড়পত্র পেলেও মালয়েশিয়ার বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে পারেনি 16,970 জন কর্মী। এই কর্মীরা সিন্ডিকেটের কারণে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হয়েছেন। মন্ত্রণালয় সর্বোচ্চ অভিবাসন ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেট তার কর্মীদের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা করে নিয়েছে। অনেক কর্মী তাদের জীবনের শেষ সম্বল তুলে দিয়ে পথে বসেছেন। মন্ত্রণালয় বলেছে, মালয়েশিয়ার পরিস্থিতি নিয়ে অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের পত্রিকা, ভারতের লোকসভা নির্বাচন শিরোনাম, বঙ্গেও এবার বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনে বুফে ফেরত জরিপ তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোট আবারও ক্ষমতায় আসছে এবং পশ্চিমবঙ্গেও জয়ী হচ্ছে। 6 সপ্তাহের ভোট গ্রহণ শেষে বুফে ফেরত জরিপের ফল অনুযায়ী মোদী সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। কর্ণাটক, মহারাষ্ট্র এবং কেরালাতেও বিজেপি জোটের জয়জয়কার হতে পারে। লোকসভায় আসন সংখ্যা 543 এবং সরকার গঠনের জন্য 262 আসনের প্রয়োজন হয়। অনানুষ্ঠানিক ফল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে।